লিজ সম্পর্কিত থিওরি আলোচনার পর এবার আমরা শুরু করছি লিজের ম্যাথমেটিক প্রবলেম সলভ করার জন্য সূত্রসমূহ। তো লিজ আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের কিছু কন্ডিশন বা শর্তসমূহ রয়েছে। তো শর্তসমূহ 1 নাম্বার রয়েছে জেনারেল কন্ডিশন। এটাকে যদি আমরা গ্রুপ অন বা এ ধরি, তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পারবো ট্রান্সফার অফ ওনারশিপ ফ্রম লিজর টু লিজি। লেজর হচ্ছে ইজারা দাতা এবং লিজি হচ্ছে ইজারা গ্রহীতা। অর্থাৎ যে মেশিনের মালিক সে হচ্ছে লিজর বা ইজারাদাতা এবং যে মেশিনটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে গ্রহণ করে সে হচ্ছে লিজি। তো মেয়াদ শেষে সম্পত্তির মালিকানা ইজারাদাতা কর্তৃক থেকে ইজারা গ্রহীতার নিকট হস্তান্তর। এরপর দ্বিতীয় হচ্ছে বার্গেন পারচেস অপশন, অর্থাৎ চুক্তিতে দর কষাকষি করে সম্পত্তি ক্রয়ের ধারা বিদ্যমান থাকবে। অর্থাৎ লিজ মেয়াদ শেষে দর কষাকষি করে সম্পত্তি ক্রয় করতে পারবে। লিজ টার্ম মোর দ্যান 75% অফ ইকোনমিক লাইফ, অর্থাৎ যে সময়ের জন্য লিজটা গ্রহণ করা হবে সেইটা অবশ্যই তার জীবনকালে সম্পত্তির 75% বা তার বেশি হতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট ইজ মোর দ্যান 90% অফ দ্য ফেয়ার ভ্যালু অফ লিস্ট অ্যাসেট। এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, এক্সিকিউটরি কস্ট বাদে। অর্থাৎ আমরা যে লিজ যে পেমেন্টটা করব তার থেকে এক্সিকিউটরি কস্ট বাদ দেওয়ার পর যে প্রেজেন্ট পেমেন্টটা আমরা বের করব প্রেজেন্ট ভ্যালু, সেটা অবশ্যই বর্তমানে সম্পত্তির মার্কেট বাজার মূল্যের 90%-এর সমান হতে হবে। এরপর যদি দেখতে চাই, অপশনাল কন্ডিশন রয়েছে 2টা। কালেক্টিভিটি অফ লিজ পেমেন্ট ইজ রেসপন্সিবলি প্রিডিক্টেবল, অর্থাৎ আদায়যোগ্য অর্থের পরিমাণ পূর্ব নির্ধারিত হতে হবে। দেয়ার ইজ নো ইম্পর্টেন্ট আনসার্টেনিটিস সারাউন্ডিং দ্য কস্ট ইয়েট টু বি ইনকার্ড বাই দ্য লিজার, অর্থাৎ কিস্তির অর্থ আদায়ের কোনো নিশ্চয়তা নেই। তো এখন আমরা এই শর্তগুলো কিভাবে প্রয়োগ করতে পারি সেটা দেখি। যদি আমাদের প্রথম কন্ডিশন প্রাইস অনের যে 4টি কন্ডিশন রয়েছে, সেখান থেকে কোনো শর্ত যদি পূরণ না করে তাহলে সেটি হচ্ছে অপারেটিং লিজ। কার ক্ষেত্রে? ইজারা গ্রহীতা বা লিজের ক্ষেত্রে। এবং যদি ক্যাপিটাল লিজ হতে হয় সেক্ষেত্রে গ্রুপ এ এর সবগুলো বা যে কোনো একটি শর্ত পূরণ করলে সেটা ক্যাপিটাল লিজ। অর্থাৎ গ্রুপ এর যে 4টা শর্ত রয়েছে, লিজর থেকে লিজির কাছে মেয়াদ শেষে স্থানান্তর হবে। দেন হচ্ছে যদি দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় করা যেতে পারে। এরপর যদি ইকোনমিক লাইফ, অর্থাৎ যে সময়ের জন্য মেশিনটি বা স্থায়ী সম্পত্তি ভাড়া নিয়েছে তা যদি 75%-এর বেশি হয় তার ইকোনমিক লাইফের, তারপর হচ্ছে যদি প্রেজেন্ট ভ্যালুটা যদি 90%-এর বেশি হয় তখন সেটা হচ্ছে আমার ক্যাপিটাল লিজের ভিতরে আসবে। এটা হচ্ছে লিজের ক্ষেত্রে। তো এবার আমরা যাই লিজরের ক্ষেত্রে কি হতে পারে বিষয়টা। লিজর অপারেটিং লিজের গ্রুপের এ এবং বি এর কোনো শর্ত পূরণ না করলে সেটা অপারেটিং লিজ। এক্ষেত্রে খেয়াল করতে হবে এ এর এবং বি এর কোনো শর্তই পূরণ করতে পারবে না, তাহলে সেটা হচ্ছে অপারেটিং লিজ। আর ক্যাপিটাল লিজের জন্য গ্রুপ এর সবগুলো বা যে কোনো একটি এবং বি এর 2টি শর্ত পূরণ করলে তা হচ্ছে ক্যাপিটাল লিজ। এখানে আমরা দেখতে পারলাম যে ইজারা দাতা এবং ইজারা গ্রহীতার ক্ষেত্রে কোন কন্ডিশন অনুযায়ী কোন লিজের অপশনে নিতে হবে, ক্যাপিটাল লিজে নিব না অপারেটিং লিজে নিব। তো এখানে একটু কথা বলা দরকার যে অপারেটিং লিজে আমরা যখন লিজ কিস্তিটা দেই সেটা হচ্ছে এক্সপেন্স হিসাবে দেখাই, অপরদিকে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে আমরা যে লিজ পেমেন্টটা ধার্য করি সেটা লিজকে অ্যাসেট হিসাবে দেখাই।
যদিও আমরা অবস্থায় দেখাতে পারি না, তবুও আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট দেখাই এবং এর পেমেন্টকে লাইবিলিটি হিসেবে দেখাই। তো এরপর আমরা 3 নাম্বারে এরপর এই ক্যাপিটাল লিজের শর্ত পূরণ করার পর কস্ট, প্রাইস এবং ফেয়ার ভ্যালু সমান হলে তা ডাইরেক্ট ফাইন্যান্সিং লিজ, এবং সেলস টাইপ লিজ হচ্ছে ক্যাপিটাল লিজের শর্তসমূহ পূরণ করার পর তা কস্ট প্রাইস থেকে ফেয়ার ভ্যালু বেশি হলে তাকে সেলস টাইপ লিজ বলে। অর্থাৎ মার্কেট ভ্যালু যখন বেশি হয় এবং কস্ট প্রাইস কম হয় তখন সেটা হচ্ছে সেলস টাইপ লিজ, এবং ক্যাপিটাল লিজ হচ্ছে যখন কস্ট বেশি হয় ফেয়ার ভ্যালু কম হয়। Calculation of present value of minimum lease payment when residual value as granted, যখন সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকবে এবং সেটা গ্রান্টেড হবে তখন সেটার আমরা কি সূত্র ব্যবহার করব? পিভি অফ মিনিমাম লিজ রেন্টাল পেমেন্ট ইকুয়াল টু মান্থলি বা অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট ইন্টু পিভিআইএফএ। তো পিভিআইএফএ এর সূত্র কিন্তু আমাদের সকলেরই জানা আছে। পিভিআইএফএ ইকুয়াল টু অন, এরপর হচ্ছে যোগ পিভি অফ গ্রান্টেড রেজিডুয়াল ভ্যালু। এরপর আমরা পিভিআইএফএ দিয়ে আবার রেজিডুয়াল ভ্যালুর বর্তমান মূল্য বের করব, দেন অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট আমরা পেয়ে যাব। যদি রেজিডুয়াল ভ্যালু যদি আনগ্রান্টেড হয় তাহলে পিভি অফ অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট একেবারে সহজভাবে আমরা অ্যানুয়াল রেন্টাল পেমেন্টকে পিভিআইএফএ দ্বারা গুণ করে লিখে দিতে পারি। এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, পেমেন্টের মধ্যে এক্সিকিউটরি কস্ট অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটি বাদ দিয়ে পেমেন্টের ফ্যাক্টরিং করতে হবে। এক্সিকিউটরি কস্ট এর ফ্যাক্টরিং হয় না, এটা হচ্ছে ডিরেক্ট কস্ট। ক্যালকুলেশন অফ মান্থলি, ইয়ারলি, অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট। এবার যদি মান্থলি পেমেন্টই না দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে বের করতে পারি? সেক্ষেত্রে ফেয়ার ভ্যালু থেকে রেজিডুয়াল ভ্যালু বাদ দিয়ে পিভিআইএফএ দ্বারা ভাগ দিতে হবে। আনগ্রান্টেড হলে রেজিডুয়াল ভ্যালু বাদ যাবে না।